ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছ থেকে শুরু করব। আজকে জামাত ইসলাম ইশতেহার ঘোষণা করেছে। আমি একটু দেখছিলাম এক নজরে যে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ, সুশাসন, সামাজিক নিরাপত্তা, সব ভালো ভালো কথা আছে আসলে ইশতেহারে। সাধারণত যে কোনো দলের নির্বাচনী ইশতেহারে খুব ভালো ভালো কথাই থাকে। বিশেষ কোনো ব্যাপার আছে যার কারণে এই ইশতেহারটা বিশেষ বা বিশেষত্ব আছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার সমস্ত টিভির দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুইটা জিনিস দেখেন, প্রথমে আছে এই বোধহয় প্রথম কেউ বললো 5টা গ্রিন কার্ড 5টা লাল কার্ড, এবং এই 5টা গ্রিন কার্ড যেটা বলা হচ্ছে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা, কর্মসংস্থান, এটা বোধহয় আমার আপনার সবারই মনের কথা। আর এই ইস্তেহার জিনিসটা হচ্ছে দিস ইজ দ্য কন্ট্রাক্ট বিটুইন দ্য সিটিজেন অর দ্য সোভরেন অর দ্য ভোটার অ্যান্ড দ্য পলিটিক্যাল পার্টি। তো বাংলাদেশ জামাতে ইসলাম সম্মানিত আমির প্রথমেই বলে নিয়েছে, গত 54 বছরে বা 53 বছরে আমরা খালি ইস্তেহার দিয়ে যাই, খালি ইস্তেহার দেওয়ার জন্য, কোনোটাকে পালন করার জন্য না। এবারের যে ইস্তেহারে তিনি নিজেই শপথবদ্ধ হচ্ছেন যে সত্যিকার ইস্তেহার মানে হচ্ছে দেয়ার ইজ এ ব্রিজ বিটুইন দ্য ভোটার্স অ্যান্ড দ্য পলিটিক্যাল পার্টি। কারণ পলিটিক্যাল পার্টি ভোটের মাধ্যমে তার যে সোভরেন ক্ষমতা সেটা পলিটিক্যাল পার্টিকে হ্যান্ড ওভার করেন, এবং এই হ্যান্ড ওভারটা করে হচ্ছে এই ইস্তেহারের ভিত্তিতে। ইস্তেহারের বাইরে যে আপনি কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইস্তেহারকে প্রথমে আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন না করেন তাহলে দ্যাট ইজ এ ব্রিচ অফ ট্রাস্ট, আর ব্রিচ অফ ট্রাস্ট হলে আপনি তো জনগণের কি ভোটের যে অধিকার আপনাকে দিস এক্সারসাইজ করা সেটা করতে পারেন না। সো সেই জন্য বললাম জামাত ইসলামের এই 26টা তো আছে, কিন্তু এই আমার কাছে মনে হয়েছে এই 5টা যেটা গ্রিন কার্ড এবং 5টা যেটা লাল কার্ড, বিশেষ করে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাজি, এটা বোধহয় আমি আপনি বাংলাদেশের এই 16 কোটি মানুষের সবাই এটাকে কি করবে, সবাই এটাকে মনে হয় গ্রহণ করবে। এটাকে গ্রহণ না করার বা পছন্দ না করার মতো বোধহয় কেউ নাই, বা সমর্থন না করার, কারণ এগুলোই সবার প্রাণের দাবি। সো জামাত ইসলাম ক্যান রিড দ্য মাইন্ড অফ দ্য পিপুল, যে মানুষ আসলে চাইছে কি। তার চার একটা জিনিস, জুলাইকে ধারণ। দেখেন, ফ্যাসিবাদ বা আধিপত্যবাদ এবারের সংগ্রামটা শুরু হয়েছিল না পাওয়ার বেদনা, বৈষম্য থেকে, কিন্তু পরে যে এক দফায় পরিণত হলো কি একটা আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং যেটা কন্টিনিউ করলো আমাদের শহীদ হাদির মাধ্যমে, ওসমান হাদির। এই যে আধিপত্যবাদ, এই জিনিসটাকে ধারণ করতে পারা, এই জুলাইটাকে ধারণ করতে পারা, অন করতে পারা, এটাই মনে হয় এই আজকের যে ইস্তেহারের একটা অন্যতম অংশ। আচ্ছা, আধিপত্যবাদ, আপনি কোন আধিপত্যবাদের কথা বলছেন? ভারতীয় আধিপত্যবাদ সহ যে কোনো আধিপত্য, ভারতীয় কিন্তু আধিপত্যবাদ। প্রথমে ভারত আধিপত্যটা মেন। এখন ভারতীয় আধিপত্যবাদটা কি, মানে কি করবেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, বা ভারতীয় আধিপত্যবাদটা এখন বর্তমান প্রেক্ষাপটে কি একটু বলবেন একদম ছোট্ট করে? হ্যাঁ, একদম ছোট্ট করে বলে দিচ্ছি। চাইবো, মানে আমরা আসলে অনেক ইশতেহার দেখছি, তো আপনিও বলছেন ব্যারিস্টার শাহরিয়ার, এই জন্যই এই প্রশ্নগুলো করা। ডাক্তার আব্দুল্লাহ মামুন, আপনার কাছে এই প্রশ্ন, যে আপনার কাছে আসলে কেমন মনে হলো, আপনার কাছে কোনো বিশেষত্ব মনে হচ্ছে কিনা, এবং শুক্রবারে আসলে বিএনপির ইশতেহারও দেওয়া হবে, ইশতেহার কতটা প্রভাব ফেলবে? ধন্যবাদ আপনাকে। আমরা যে একটা জিনিস ঠিক, যেটা ব্যারিস্টার শাহরিয়ার বললেন, যে মানুষের মনকে বুঝেই একটা রাজনৈতিক দল ইশতেহার প্রদান করে, এবং এটা আসলেই ভোটারদের সঙ্গে তাদের সংযোগ এবং সংযুক্তি দুটি নির্ধারণী একটা ভূমিকা রাখে। সেক্ষেত্রে আমি মনে করবো যে জামাত অনেকগুলো জায়গাতে, পুরোটা আমার কিছু ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, বাট তারা ওই মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেছে, তরুণদের বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে, যেটা আমি সাধুবাদ জানাই। এবং একই সাথে আমি 26টি পয়েন্ট দেখলাম, আসলে আমার পুরোটা তো পড়ার এখন সুযোগ হয়নি। 26টি পয়েন্ট দেখলাম, এগুলো একটা এই মুহূর্তে সোশিও পলিটিক্যাল নিড, ইকোনমিক নিড গুলোকে তারা ভালোভাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। কিছু কিছু জায়গায় দ্বিচারিতাও রয়েছে, সেগুলো হয়তো আমরা আলোচনার সামনে আরো আলোচনা করতে পারবো। কিন্তু ওভারঅল এটা ঠিক, যেটা ব্যারিস্টার শাহরিয়ার বললেন, যেমন দ্বিচারিতা কিছু আপনি পয়েন্ট আউট করেছেন। একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেই, তারপরে সেটা বলা ভালো। এরপরে হচ্ছে যে আরেকটা ভালো জিনিস, যে তাদের জামাত ইসলাম 31 দফা বোধহয় একটা, বা রাষ্ট্র বিনির্মাণের, বা তাদের অ্যাপ্রাইজিং বাংলা শব্দটা আমি ভুলে গেলাম, তো সেটার একটা ভালো উদ্যোগ ছিল জামাতের, যে সেটাকেও রিলেট করার চেষ্টা করা হয়েছে এই ইয়ার মাধ্যমে। সো ইট ওয়াজ এ গুড
প্ল্যান্ড এক্সারসাইজ ইন টু ইভেন্টস, একটা আগে আলোচনা করে নেওয়া, ব্যবসায়ীদের সাথে তারা আলোচনা করেছে। ওভারঅল প্রসেসটা আমি এক ধরনের সাধুবাদী জামাতকে জানাবো যে এই প্রসেসটা অন্যান্য বারের তুলনায় ভেরি ওয়েল প্রিপেয়ার্ড মনে হচ্ছে। ইভেন প্রেজেন্টেশনও যখন দেখছিলাম পুরো ইয়েটা, প্রেজেন্টেশন ইজ গুড, অনেক ধরনের নতুনত্ব এসছে জামাতের চিন্তা ভাবনায়, যে সেটার কিন্তু রিফ্লেকশনটা এখানে আছে। আর একটা হচ্ছে যে যেটা বেশি সারিয়া বললেন যে 5টি লাল কার্ড, 5টি গ্রিন কার্ড, এটা তো অবশ্যই রঙের আঙ্গিকে ভালোভাবে তুলে ধরেছেন। এটা প্রত্যেকটা ইস্তেহারের মূলনীতি থাকে যে মূল ওই যে জায়গাগুলোতে জোর দিতে চায় একটা রাজনৈতিক দল, সেটি আসলে তুলে ধরার চেষ্টা করে। হয়তো উনি কার্ডের ভাষায় বললেন, কিন্তু আমি অন্যভাবে বলি যে এটা গুরুত্বপূর্ণ এরিয়াগুলোকে ওনারা নির্ধারণ করার চেষ্টা করেছে। জামাত ইসলামী যে কোনটাতে তারা সবচেয়ে গুরুত্ব দেবে এবং অর্জন করতে চাইবে, কিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, সেই মেসেজটা ভোটারদেরকে এই কালারের মাধ্যমে বা ভাষায় কার্ডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। আর আরেকটা হচ্ছে যে জুলাই ধারণ, এটা অবশ্যই জামাতের একটা প্রচেষ্টা যে জুলাইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ছাড়িয়ে যাওয়া যায় কিনা, সেটি ভালো হবে, সেটাও ঠিক। এবং এটার মধ্যে আধিপত্যবাদের যে কথাগুলো আসছে বা যেভাবে ডিফাইন করার চেষ্টা করা হচ্ছে, বাট ওই জায়গাগুলো একটু ক্লিয়ার করলে এটা আমি মনে করি যে গঠনমূলক সমালোচনা হিসেবে জামাত ইসলাম দেখবে যে আমরা নানান ভাবে শুনছি, নানান ভাবে উচ্চারিত হচ্ছে। 47 ধরে 71-এ আসা হচ্ছে, 71 থেকে আবার জুলাই, আবার 47 থেকে জুলাই। এই জায়গাগুলোতে ক্লিয়ার করলে আমি মনে করি যে বর্তমান যে পলিটিক্যাল ভ্যাকুয়াম এবং জামাতের যে একটা সুযোগ তৈরি হয়েছে সেই ভ্যাকুয়াম থেকে বা সেই কেক থেকে শেয়ার গ্রহণে, কিন্তু মুক্তিযুদ্ধের এই আলোচনাটা আসলে আমরাও যেমন করবো, মানুষও হয়তো বা জানতে চাইবে। সেই জায়গাগুলো আমি মনে করি যে তারুণ্য নির্ভর এই ইস্তেহারের বাইরে অন্যান্য যারা সিটিজেন আছেন, যারা এটাকে ধারণ করেন, তাদের জন্য আরো ভালো হতো যে আমাদের এই বিষয়টাকে আরো খোলাসা করতো। এবং এটা একটা সর্বশেষ সুযোগ বলেও আমি মনে করি যে এটা একটা সুযোগ ছিল। ব্যারিস্টার শাহরিয়ারকে একটু এই প্রশ্ন, যে কিছু বিষয় কি খোলাসা, আপনি যে খোলাসা বা একটু ক্লিয়ার করার কথা বলছেন, আমি এই জায়গাটায় কিছু বিষয় কি, আমি প্রশ্নটা একটু রেখে নিয়ে আপনাকে শেষ করি। প্রশ্নটা হচ্ছে কিছু বিষয় কি ব্যারিস্টার শাহরিয়ার কবির জামাত আসলে খোলাসা বা ক্লিয়ার না রাখতেই পছন্দ করে বা না করতেই পছন্দ করে? একটু প্রশ্নটা শেষ করে আমি ডক্টর মামুন আপনারা শুনবো যে যেমন ধরেন 71 ইস্যুটা, তারপরে নারীর ক্ষমতায়নের একটা জায়গা বা শরিয়া আইন কায়েম, এই বিষয়গুলোকে একটু হালকা, একটু অস্পষ্টতা রাখতেই জামাত পছন্দ করে না। আমি আসবো আপনার কাছে, কিন্তু ডক্টর মামুনটা শুনে নিই, শেষ করে নিই। এটা কি ব্যারিস্টার শাহরিয়ার কি বললেন না? জি, আপনি শেষ করতে চাইলেন তাই ভাবলাম প্রশ্নটা রেখে নিই। জি, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আপনার তিস্তা মহাপরিকল্পনা, আমি যেটা বুঝলাম ব্যারিস্টার শাহরিয়ার বোধহয় উত্তরবঙ্গের সন্তান, আমিও রংপুরের ছেলে। সো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আসলেই আমাদের জন্য জরুরি, এবং আমরাও চাই যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক। এর আগে আমরা শুনেছিলাম যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, এবং অনেক বিস্তর লেখালেখি আমার আছে। রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনও আমি প্রধান উপদেষ্টা। সো এটা তো আমরা চাইবো যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বা ইস্তেহার দিবে, তাদের সেখানে তিস্তা মহাপরিকল্পনাটাকে গুরুত্ব দিবে, যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে বাস্তবায়ন করে। আমি সেটাকে সাধুবাদ জানাই এবং দেখতে চাই যে সেটা সত্যি সত্যি বাস্তবায়ন হচ্ছে। এই জায়গাটা আমি ওনার সঙ্গে দৃঢ়ভাবে একমত। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল আল মামুন। মানে গঠনমূলক কিছু সমালোচনা এবং মোটা দাগে আপনি সাধুবাদী জানাচ্ছেন। ব্যারিস্টার শাহরিয়ার, আমি প্রশ্নটা করছিলাম আপনাকে। ধন্যবাদ আপনাকে। এই মামুন ভাইয়ের সাথে আমিও একমত। কি কারণে? আমি উত্তরবঙ্গের সন্তান, আমারও বাড়ি নওগাঁ, আর নওগাঁ থেকে করতেছি। আর আমার পিএইচডি সাবজেক্টটাই ছিল ট্রান্সবাউন্ডারি ওয়াটার কনফ্লিক্ট, এ কেস স্টাডি বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। সো এবং এই বইটাও আমেরিকা থেকে পাবলিকেশন হয়েছিল, সো কুলাউড়া থেকে। সো এই বইটাতে আমি দেখিয়েছিলাম আমরা কেন ড্রাইড আপ হয়ে যাব নর্থ বেঙ্গল, এবং এই রিপার্কেশন আমরা এই ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ান আধিপত্যবাদটা কেন জোর দিই শাহরিয়ার কবির, কারণ আমি আমার চোখের সামনে দেখতেছি আমার বাসার পাশ দিয়ে যে নদীটা গেছিল, যেখানে বিশাল বিশাল পালতোলা নৌকা চলে গেছে, এখন সেটা শুকনা ড্রাইড। আর একটা নদী ছিল এখানে তুলসী গঙ্গা নাম, সেই নদীটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যে জিনিসটা আমাদের মানে হাইকোর্টের রায়ও এসছে, এদেশের 2/3 নদী নাই, সিএস কোতান অনুযায়ী 2/3 নদী আমাদের দেশ থেকে কমিট হয়েছে। এবার আপনার কথা, ধোঁয়াশা রাখতে চায় কিনা? ধোঁয়াশা না। প্রথম কথা, আমি সব জায়গায় দুইটা জিনিস বলতে চাই, যেটা ভুল হয়ে থাকে সেটা আপনাকে অ্যাডমিট করতে হবে। যেমন আজকে আমিরের জামাত বলছেন, কি বলছেন, 47 না হলে, যদি আপনি ভারত পাকিস্তান ভাগ না হতো, তাহলে কিন্তু আমরা কলকাতার বাবুদের হাত থেকে ঢাকা শহরকে রক্ষা করতে পারতাম না। সেই জন্য বলছে যে 47 না হলে 71 আসতো না।
71 এসে আমি কিন্তু একটা কি পাইছি, মানচিত্র পাইছি, আমি একটা দেশ পাইছি, একটা নাম পাইছি, আমি একটা ভূখণ্ড পাইছি, কিন্তু আমি প্রকৃত স্বাধীনতা পাইছি কিনা। আর এর আগে একটু বলে নিই, 71-এ 25শে মার্চের পর বাংলাদেশ জামাত ইসলামের অখণ্ড পাকিস্তান চাওয়াটা একটা রাজনৈতিক ভুল, এবং যে রাজনৈতিক ভুলটা, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, এবং যেটা জামাত ইসলাম অন করে আমি যতখানি জানি, যে এই রাজনৈতিক ভুলটা, তারা সেই রাজনৈতিক ভুলটা, অনেকেরই রাজনৈতিক ভুল ছিল, বহু রাজনৈতিক দলেরই রাজনৈতিক ভুল থাকে, যেমন এই 24 আন্দোলনের আগেও বিএনপি বলেছিল যে তাদের সাথে ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই। সো এই রাজনৈতিক ভুলগুলো, এই রেটরিকটাকে মানবাধিকার সাথে লঙ্ঘনের সাথে সংযোগ করাটাতেই আমার হচ্ছে সবচেয়ে বড় দ্বিমত। এই আচ্ছা, এটাও কি একটু শুনে নেবো নাকি, কারণ আপনার মেইন পয়েন্টটা আমি শেষ করতে চাই, কিন্তু এটাও যে এই যে রাজনৈতিক মানে ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই, এটা বলাটা বিএনপি রাজনৈতিক ভুল। মানে আপনাদের যদি ধরেন যে গুপ্ত বা সুপ্ত শব্দটা ব্যবহার করা হচ্ছে, শিবিরের বা জামাতের অনেকেই সুপ্ত অবস্থায়, গুপ্ত অবস্থায় কৌশল হিসেবে, সেটিকে পরবর্তীতে একরকম কৌশল হিসেবে কোথাও কোথাও প্রশংসিতও হয়েছে, আবার এখন আবার সমালোচিতও হচ্ছে। তো এটা একটা কৌশল কিনা যে এই ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বিএনপির যেই অবস্থান, এটি একটা কৌশল ছিল কিনা বিএনপিরও আপনাদের মতোই? আচ্ছা, যদি থেকে থাকে এটা বিএনপি এক্সপ্লেন করবে, আমি তো এক্সপ্লেন করতে পারবো, কিন্তু গুপ্ত সূত্রের একটা কথা বলতে পারি, যে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত হল, রাজশাহী ইউনিভার্সিটির সমস্ত হল, আই হ্যাভ দ্য লিস্ট, ছাত্র দলের কে কে ছাত্রলীগের পদে ছিলেন। সো ওইটাকে এই যে একটু আগে বললাম, এই কারণে আজকে কি আমরা পিছনে যেতে চাই না। যেমন আপনি বললেন নারীর ক্ষমতায়ন, আমি সেদিন একটা বলছি, ডক্টর জোবেদা, ওনাকে আমি এত পছন্দ করি, উনি বাংলাদেশে বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছেন, উনি ইংল্যান্ডের মতো জায়গায় এমএসসি তে খালি ডিস্টিংশন পাননি, উনি গোল্ড মেডেলিস্ট ছিলেন, ওনাকে চাকরি করতে দেওয়া হলো না, উনি চাকরি করলেন না, 17 বছর তার এই মেধাটার অপচয় হলো। দেয়া হলো না, এটা কি এটা তথ্যটা না, ওই যেমন বললেন আপনি নারীর ক্ষমতায়ন, জামাত ইসলাম ধোঁয়াশা রাখতে চায়, আমি এই কথাটা বলে ওখানেও বলতেছি একটা ধোঁয়াশা থেকে গেছে, এটা তো আর কেউ পরিষ্কার করেনি। যেমন আপনি কার ইশারায় বাংলাদেশে ফিরে আসলেন, এটা একটা ধোঁয়াশা আছে না। তো বাংলাদেশে কিছু কিছু জায়গায় বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে স্পষ্ট করে বলে, আমি বরং বলবো অন্যরা এরকম স্পষ্ট করে বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ জামাত ইসলামের একদম পরিষ্কার অবস্থান। এবং আপনার কথা আমি সেদিন একটা দেখলাম টক শোয়ে, ওই যে নাজিব ভাইয়ের সাথে, যে হ্যাঁ বাংলাদেশ জামাত ইসলামের এটা, যেহেতু আমরা ইসলামিক আইডিওলজি ধারণ করি, আমাদের আমির নারী হতে পারবে না ভাই, এটাকে যদি আপনি পছন্দ করেন ভোট দেন, না হলে দিন না। আর আপনি ধোঁয়াশার কথাটা বলেন, এই ধোঁয়াশার উত্তরটা, আপনিও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা খুব স্মার্ট, তারা বোঝে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এবং দেখেন 5টা ইউনিভার্সিটিতে মেয়েরা যখন শিবিরকে ভোট দিলেন, মানে কোরআন এবং সুন্নাহকে, তখন মনে হয় যে এই ধোঁয়াশা শব্দটা আর আমাদের এই রেটরিকটা আর ইউজ করা উচিত না। তাহলে আমি ওই প্রশ্নটা আপনার কাছেও করি, আপনি যেহেতু ওই অনুষ্ঠানটা দেখেছেন, আমিও আপনার কাছেও করি, নারীরা প্রধান বিচারপতি, সেনা প্রধান, পুলিশ প্রধান বা কোনো ইনস্টিটিউশন প্রধান হতে পারবেন কিনা? মানে আপনাদের যেমন সেখানে স্পষ্টতা নাই, আপনাদের কোনো যেহেতু কোনো প্রার্থীও নাই, অতএব কোনো এলাকা বা আসনের প্রধানও আমরা দেখতে পাচ্ছি না। এখনই উত্তর দিয়ে দিই। বাংলাদেশে প্রথম যে 2জন অ্যাপিলেট ডিভিশন নারী এসেছিলেন, তারা এসেছিলেন গত 15 বছর যারা ছিল, আমরা কি জুলাই সনদে যদি সাইন করে এটা যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে বলা হয়েছে সিনিয়রিটির ভিত্তিতে যে থাকবে সেই প্রধান বিচারপতি হবে। তাহলে বাংলাদেশ খুবই তাড়াতাড়ি একজন প্রধান বিচারপতি, নারী প্রধান বিচারপতি পেতে যাচ্ছে। আপনি জুলাই সনদে হাত দেন, জুলাই সনদ ইমপ্লিমেন্ট করেন, নারী বিচারপতি, প্রধান বিচারপতি বাংলাদেশ পেয়ে যাচ্ছে। এই কেন বললাম, যে জ্যেষ্ঠতা অনুযায়ী এখন যে অ্যাপিলেট ডিভিশনে আছেন, শি উইল বি গোয়িং টু দা নেক্সট, মানে এই 2টা টার্মের পরে সে প্রধান বিচারপতি হয়ে যাবে। তারপর একটা জিনিস আপনি যা বললেন, আমি আপনাকে যে প্রশ্ন করি, এই 53 বছরের ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন নারী ছিল? ছিল না। যুব দলের ছিল না। স্বেচ্ছাসেবক দলের ছিল না। হোয়ারাজ ছাত্রলীগ তো বাদই দিলাম, ওই বিষয়ে পারলাম না। সেখানে আপনি আমাকে বলেন যে বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও তো কি একজন নারী প্রাইম মিনিস্টার, কি তিনি কি চাননি নারী ক্ষমতায়ন? তার মানে পদে দিলে যে নারী ক্ষমতায়ন হয় তা কিন্তু না।
এবারে কিন্তু কিন্তু পদে যেতে পারবেন না, এই বাধাটা যখন থাকে না, তখন পারবেন না, ক্ষমতার একটা পারবেন না, বাধা। না 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 না, সেটা আপনি একটা জিনিস দেখেন, আমির হওয়ার সাথে ক্ষমতায় যাওয়ার কোনো আমির হলেই সে যে প্রাইম মিনিস্টার হবে নট নেসেসারি। তার মানে ওই জায়গাটা আপনারা আবারও স্পষ্ট করছেন, মানে স্পষ্ট জায়গায় এটা না যে না, দল স্পষ্ট আপনার, করে দিও। না আমি একটু শুনি তাহলে আমারটা ঠিক হচ্ছে কিনা আপনি বলেন। মানে দল হিসেবে যেহেতু দল ইসলামিক আদর্শে চলে, অতএব দলের প্রধান একজন নারী হতে পারবেন না, কিন্তু দেশ যেহেতু ইসলামিক আইনে চলবে না, অতএব দেশের প্রধান বা বিভিন্ন সংস্থার প্রধান নারী হতে পারবেন না, দেশের ইসলামিক আইনে চললেও নারী হতে পারবে। নারী ট্রেজারার ছিল পৃথিবীর বহু দেশে ইসলামিক, এখানে আল্লাহ কোথাও বলেনি যে নারী ট্রেজারার, নারী প্রধান বিচারপতি হতে পারবেন, এই কথা তো কোথাও বলেনি। আল্লাহ বলেছেন জামাতের প্রধান হতে পারবেন না নারী, এটা বলেছিলেন? না 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 না, কথাটা বুঝেন, আল্লাহ বলেছেন না। আল্লাহ কোথায় বলছেন? কোরআন ও হাদিসে না বোন, কোরআন ও হাদিস আমিও যেভাবে ইন্টারপ্রেট পড়ছি আপনিও পড়ছেন। এখানে আমাদের একটা জিনিস বলতেছে কি, যে নারী সর্বোচ্চ জায়গায়। যেমন আমি যদি এখন বলি আপনার মাধ্যমে যে প্রথমে কেন আদমকে সৃষ্টি করা হলো, হাওয়াকে কেন সৃষ্টি করা হলো না, এটা তর্কই থেকে যাবে, কারণ আল্লাহ নোজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট প্ল্যানার। সো আদমকে সৃষ্টি করছে নারী সর্বোচ্চ জায়গায় কি হবে না? আগে কথাটা শেষ করে দেন। আপনি বলেন যে যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে তুমি নারীকে মানে হাওয়াকে কেন, ইভকে কেন প্রথমে সৃষ্টি করনি, কেন আদমকে সৃষ্টি করলা, এই তর্ক মনে হয় যাওয়াটা কি হবে না, কোন উত্তম কাজ হবে না, কারণ আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহ যখন বলছে যে কোরআন এবং সুন্নাতে যে তোমাকে কি করতে হবে, পুরুষের নেতৃত্বে মেনে নিতে হবে, সর্বোচ্চ জায়গায় পুরুষ নেতৃত্ব থাকবে, এবং ইসলামী দল হলে সেখানে তাই থাকবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তাই। দেখেন কোন নবী কি ইয়া হয়েছে, মেয়ে হয়েছে? তার মানে নারী প্রধানমন্ত্রী হতে পারবেন না? আগে শেষ করি না, প্রধানমন্ত্রী একটা জিনিস আলাদা, আগে কোন নবী মেয়ে হয়েছে না? আগে আমাকে এটা বল, কোন মেয়ে কি নবী হয়েছে? আপনি তো বলতে পারেন কেন আল্লাহ এই জায়গায় ডিসক্রিমিনেশন করলো? কোন মেয়েকে কেন নবী হিসাবে পাঠালেন না পৃথিবীতে? এত নবী পাঠালেন, 1,86,000 মতান্তরে 2,86,000, একটা মেয়ে আসলো না কেন? রসুল আসলো না কেন? খিলাফাতে 4জন আমাদের কি আসলো, 4জন পরপর খলিফা আসলেন। জায়গাগুলো স্পষ্ট, মানে ওনারা প্রতিদিনই, যেমন আগের দিনও বলছিলাম, আসলে কথাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। না, আমি আসলে ব্যারিস্টার সাহেবের প্রতি আমার রেসপেক্ট রয়েছে। ওনার আপনার লয়ার বিষয় সম্পর্কে আমি জানি, যেমন একজন প্রোগ্রামার লয়ার, কিন্তু এই জায়গাটা একটু বেকায়দায় পড়েছি আপনার সাথে। আমার আর বলার কিছু নাই আসলে, উনি খুব বেকায়দায় আছেন। আমরা অন্য প্রশ্ন করি, তাহলে কোন খ্রিস্টান নারী প্রধান হতে পারবে বাংলাদেশের, বা হিন্দু নারী? তাহলে হ্যাঁ, যদি সেটা রাষ্ট্রপ্রধান হতে অবশ্যই পারবে যদি তাকে ভোট দেয়। যেমন আপনি দেখেন 2001 সালে 4 দলীয় জোটে, শেষ করি এটা, হ্যাঁ নাতে থাকে না, আপনি বেকায়দা আছেন, আমরা একটু আপনাকে হেল্প করি। না বলে প্রথমে হলো যে জায়গাটা ক্লিয়ার করতে হবে। আপনার মতো শিক্ষিত মানুষ আমাদের কাছ থেকে তো অডিয়েন্স ক্লিয়ার উত্তর চায় রাজনীতির বাইরে, তাই না? এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আমি তো পলিটিশিয়ান না, আপনি আমরা আলোচনাটা শিক্ষাভিত্তিক। না বলেন। সেই জন্যই বলছি যে আপনি খ্রিস্টান একটা নারীকে আবার বলছেন যে হতে পারে। হিন্দু নারীর ক্ষেত্রে তাহলে কি আপনার হিন্দুকে নমিনেশন দিয়েছেন? হিন্দু তো নারীকে নমিনেশন যদি দিয়ে ফেলতেন, তাহলে কি সে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারতো? মুসলিম বোনটা কি অসুবিধা করবে? আমি আপনাকে বলি, মুসলিম বোনটা না, আমার কথা হলো বাংলাদেশ জামাতে ইসলামে যদি জামাতে ইসলাম চিন্তা করে, ধরেন মারদিয়ার কথা চিন্তা করে, মারদিয়া যদি এমপি হতো, কারণ এখানে মারদিয়াকে প্রধানমন্ত্রী বানানো হবে, জামাতে ইসলাম যদি সিদ্ধান্ত নেয় সেটা পারবে। কিন্তু জামাতে ইসলামের আমির হিসাবে কি মারদিয়া কোনোদিন জামাতে ইসলামের আমির হতে পারবে না? সারাক্ষণ কাজ করেন, কনস্টিটিউশনাল রাইট কি এটা বলে যে আপনি তাহলে কি কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলবেন বাংলাদেশের নারী পুরুষের সমাধিকারটা? আচ্ছা, এটা আপনি তো এই বিষয়ের শিক্ষক মানুষ, আপনি ভালো জানেন যে আমার কনস্টিটিউশনের ৫ম সংশোধনীর মাধ্যমে এই শব্দটা বোন আছে, সেজন্য করলাম না, এটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এটাকে আর ওই জায়গায় নাই। আর ৭২-এর যে কনস্টিটিউশন ওই জায়গাতে যাওয়া যাবে না। কারণ আমরা বলতেছি আমাদের সংবিধানটা কি, কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের সংবিধান। তো কোরআন ও সুন্নাহর আলোকে আপনাকে সংবিধানটা অ্যাজ ইট ইজ মেনে নিতে হবে। তার মানে কি বর্তমান সংবিধানটা ভ্যালিড না? না, শোনেন, বর্তমান সংবিধান যদি ভ্যালিড হয়, এই ভোট ভ্যালিড না, এই জুলাই সনদ ভ্যালিড না, এই জুলাই সনদ আপনারা ক্ষমতায় গেলে সংবিধান থাকবে না? ধরে নেই যে আপনারা এমনি সময় কম পাচ্ছে, আবার আমরা একটা টক শোতে বের হয়ে যাবো, আমি কয়েকটা কথা বলে বের হয়ে যেতে পারবো। এই প্রশ্নগুলো রেখে যায়, আপনি উত্তর দিন। সেটা হচ্ছে যে
আপনি যদি এই মুহূর্তে এই সংবিধান আছে না, ইয়াটা অমূল্য। এটা আমরা টক শোতে অনেক করছি, আপনার সঙ্গে না না, এটা টক শো না, এটা আপনি বলেন যে আজকে এই সংবিধানটাকে অকার্যকর কিনা বলেন। আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানী যাবো না, আমার কিন্তু সংবিধানের মোড়কে না, এটাকে পরিষ্কার করি এই সরকার কি সংবিধানের মধ্যে সরকার? এই ইলেকশনটা হচ্ছে এই সরকারের, আমি একটা শব্দটা বোধহয় খারাপ শোনাচ্ছে, মানে কায়দা করে সংবিধানে থাকা সরকার, মানে কায়দা করে সংবিধান, সেটা আমি আর আপনি এখন তার মানে এটা সাংবিধানিক সরকার না। কায়দা করে আমি সংবিধানটাকে নিলাম। আমি বলে যাই কয়েকটা কথা, আমাকে একটু টাইম দিবেন আশা করি। একটা হচ্ছে সংবিধান অনুযায়ী এটা জামাত ইসলাম বলতে পারে না। ৭১-এর ভূমিকা সারের ভাই খুব ভালো লাগতো যদি এটা আমরা আমিরের মুখ থেকে এটা শুনতাম যে এটা রাজনৈতিক ভুল এবং এটা রাজনাথের ক্ষমা চাওয়া উচিত। এবং একটা জিনিস উনি ভালো লাগলো, শিক্ষিত মানুষ, যে পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমা চেয়ে রাজনীতি করছে, জামাতের এই ক্ষমা চেয়ে রাজনীতির তো সুযোগ ছিল, আমি শুরুতেই বললাম সেই ক্ষমাটা এদিক ওদিক গলা ছেড়ে কাশলে একটু ভালো হয়। যে সুযোগটা জামাতের সামনে তৈরি হয়েছিল কয়েকটা কারণে মোটা দাগে সেটাকে নষ্ট করেছে জামাত। একটা হচ্ছে জামাত এই মুহূর্তে কোনো ইসলামিক দল বলে আমি মনে করি না, যদিও সাহের ভাই বলছে যে দাড়িপাল্লায় অন্তত ভোট দিলে মরার পর বলতে পারবো। আমি ওই জিনিসটা ভাবছি যে অন্তত মরার পরও যদি কিছু একটা হয় দাড়িপাল্লায় ভোট দিলে সেটা একটা চিন্তা করা হতো, কিন্তু এটা ওনার মতো ব্যক্তির কাছ থেকে না আশা করি না। ২ নম্বর, জামাতের অবস্থান অবশ্যই জামাত যুদ্ধাপরাধীর দল এবং এই অপরাধের ক্ষেত্রে অপরাধের বিচারটা ঠিক হতে হবে। বাংলাদেশের মাটিতে জামাত ইসলামের বিচার হতে হবে। এই বিষয়ে কনস্টিটিউশন, এই বিষয়ে কোনো রাজনীতি বিতর্ক থাকতে পারে না। ক্ষমা চাওয়ার পরেও জামাত ইসলামের এই বিচার হতে হবে। যে বিচার আওয়ামী লীগ করেছে তাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তারা অবশ্যই আমরা সমালোচনা করবো, এক্সেপশন না। কিন্তু জামাত একটা যুদ্ধাপরাধীদের দল, সেই আদর্শ থেকে কায়দা করে তরুণদের প্রেসারে সামাজিক পরিবর্তনে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু যে সুযোগটা জামাত হারাচ্ছে সেটা দুঃখজনক। ২, ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি যে বক্তব্য, সেটা বিএনপি সরাসরি রাজনৈতিক কোন নেতা তাহলে ডিপেন্ড করবেন। প্রসঙ্গটা যদি উঠেছে, আপনি অলরেডি বলেছেন গুপ্ত সুপ্ত না, বিএনপি বলেছে একটা স্ট্র্যাটেজি, কিন্তু সংখ্যার আধিক্যে সবচেয়ে গুণ খুম অত্যাচার। হ্যাঁ, জামাতের সংগঠনের সাইজের তুলনায় এটা তুলনা করতে গেলে অথবা প্রপোর্শনালিটি কি হবে জানি না, বাট নাম্বারে গুম সবচেয়ে বিএনপি বেশি, হত্যাকাণ্ডের শিকার বেশি, কবরস্থানে বেশি, কিন্তু জামাতের উপরে কোন অংশে কম অত্যাচার হয়েছে আমি একজন স্পেকটেটর না, অবশ্যই না, এটা আমি আপনার সাথে স্বীকার করি। ২ দলই তারা স্বীকার করে। এটাকে বিএনপিকে ছোট করাটা, এটা এক ধরনের মিথ্যে ন্যারেটিভ দাঁড় করা, আশা করি যে সাহেবের কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করি না। আচ্ছা, ৩ নম্বরে আসি, যে এটা খুব ক্লিয়ার করা উচিত ছিল, এটা বললাম যে সুযোগ নষ্ট, সেটা গঠনমূলক সমালোচনা করছি। এটা হচ্ছে যে এই যে পরিবর্তিত ব্যবস্থায় সারা জীবন আমি শুনেছি আমার বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন শিবির জামাতের সাথে রিলেটেড দুঃসম্পর্কে বা যাদের সাথে টুকটাক পরিচিত গুপ্ত থাকার কারণে কম সুযোগ হয়েছে, পরবর্তী সত্রবছর যেমন বুঝতে শিখেছে যে সাইমন শিল্পী গোষ্ঠী নামে একটা শিল্পী গোষ্ঠী আছে, তাদের মাধ্যমে জামাতের এবার নির্বাচনী গান দুটো বানালেন, অত্যন্ত সম্মান করতাম জামাতকে, কিন্তু র্যাপার দিয়ে র্যাপ সং ইংল্যান্ড বাংলাদেশ তৈরি করে ও জায়গায় একটা শোকিয়তের জায়গায় আমি যেহেতু ইসলামকে চিন্তা করি একেবারে লিমিটেড ধারণায় নামাজ পড়া মানুষ হিসেবে, সেটা কিন্তু দারুণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এরপরে আসি যে দ্বিচারিতার জায়গাগুলোতে সবচেয়ে বড় যে জায়গাটা, কারণ হচ্ছে যে আমি আশা করেছিলাম জামাত বলতে এটা শরিয়া আইনের ভিত্তিতে বাংলাদেশ চলবে এবং দিস ইজ ইসলাম যা বলবে আমরা তাই করবো। সেদিক থেকে কিন্তু জামাত অনেক অংশে বিচ্যুত হয়েছে, অনেক অংশে না, মানে মোটা দাগে বিচ্যুত হয়ে একটা রাজনৈতিক ক্ষমতালিপ্সু দলে পরিণত হয়েছে। একটা জিনিস জামাত ভালো করেছে, আমি এম সো গ্রেটফুল টু ব্যারিস্টার শাহরিয়ার এন্ড ফিউ আদার একাডেমিক্স, তারা বাইরে ছিলেন, সেটা তারা নির্যাতনের শিকারও হয়েছিলেন, আমরা জানি অনেকে পড়াশোনা করেছেন, তাদেরকে জামাত রাজনৈতিক মোড়কে ব্যবহার করার চেষ্টা করছেন এই শিক্ষিত জনগোষ্ঠীকে, সেটি দুঃখজনক। তারা অনেক কিছু এস্টাবলিশ করার চেষ্টা করছেন, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। সেই জায়গাটাতে আমি মনে করি যে এটা এই যে যারা শিক্ষিত ব্যারিস্টার ডক্টর যারা বাইরের থেকে অনেক এসছেন আমাদের দেশে, যারা আসলেও কথা বলতে পারেনি, তাদের দ্বারা জামাত একটা মিথ্যা ন্যারেটিভ ডেভেলপ করে রাজনীতিটা করার চেষ্টা করছে। তো সেটা আমি মনে করি একটা সুযোগ হারানোর চেষ্টা। এটা আলটিমেটলি লং টার্মে এই মানুষগুলোকে যদি সঠিক, যে কথাটা সাহেব ভাই বললেন, আই রেসপেক্ট ইউ সো মাচ অন দিস, যে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ভাই আমি মনে করি এটা জামাতের ভুল। এই জায়গাগুলোতে ওনাদের স্পেসটা, ওনাদের উচিত জামাতের নেতৃত্বকে এটা বোঝানো যেটা ভুল, এটা আমাদের দ্বারা আমিরের জামাত বলছে ভাই মামুন ভাই, এটা আমি আমার অবস্থা আমার মুক্তিযুদ্ধের জন্য আমি ক্ষমা চাই। জামাত আমেরিকা, ইংল্যান্ড, আমেরিকা, জাপানের মতো আবার বন্ধুত্ব করে বাংলাদেশের মানুষের সম্পর্ক করে, কিন্তু এইভাবে এটা অ্যাকসেপ্টেড না। মানে আমি তো রেসপেক্ট রেখে, দেখেন আপনি যেমন যারা এখন টক শো করছেন বা আসছেন মিডিয়াতে, আপনারা কিন্তু কষ্টের স্টোরি আমরা জানি, কিন্তু যারা এর আগে টক শো করেছে আমাদের সাথে তারা কিন্তু এভাবে কথা বলতে পারতেন। আমি আপনাকে এপ্রিসিয়েট করছি, কিন্তু সত্যিটা বলেন, মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানো নয়। আপনারা জামাতকে, আমার অনুরোধ, আপনারা জামাতকে যে গোষ্ঠীটা এখন টক শোতে আসছেন,
আমার কথাটা এত ভালো লাগতো, 2-3টা কথা আপনার শাহরিয়ার কবিরকে আমি স্যালুট করবো, আপনারা জামাতের আমির সহ মজলিস শুরার সদস্যদের বোঝান যে ভাই আমরা বিব্রত হই, আমরা শিক্ষিত মানুষ, গুণী, আমরা আর মৌলানা নাই, আমরা কাঠ মৌলবি নাই, আমরা মাদ্রাসায় নাই, আমরা মুয়াজ্জিন নাই। আসলে আপনারা জ্ঞানের প্রদর্শন করছেন, কিন্তু সেই জ্ঞানটাকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেন, না হলে কিন্তু একদিন আপনাদেরকে একটা বড় প্রশ্নের সম্মুখীন হতে হবে। শেষ করে আবার দুটো কথা বলি। ছাত্রলীগের এই মুহূর্তে ছাত্রলীগকে আমরা ডিবেটে আনবো না, কিন্তু তাদের নেতা, সর্বোচ্চ নেতা মহিলা ছিল। মহিলাদের বিষয়ে অবস্থান খুব ক্লিয়ার করতে হবে জামাতকে। তার মানে তারা বলে দিয়েছে বাংলাদেশের 52% যে শিক্ষার্থী এই মুহূর্তে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মহিলা, তাদের ভবিষ্যৎটা সেক্রেটারি হবে, প্রমোশন তো ওই পর্যন্ত লিমিটেড। তারা প্রধানমন্ত্রী হতে পারবে না, তারা রাষ্ট্রপতি হতে পারবে না। আমি জানি না, এই খোলাসা অবস্থান থেকে একটা কথা উনি ভালো বলেছেন, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। এবং ওই জন্য ওনাকে আমি এপ্রিসিয়েট করলাম যে ভাই এইটা আমার অবস্থান, তুমি ভোট দিলে দাও না দিলে না। এই কথাগুলোকে ঘুরিয়ে আজকে শাহরিয়ার যেমন বললেন, এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে জামাত বলার চেষ্টা করছে, যেটা অত্যন্ত ধিক্কার জানাই। ইসলামে ক্লিয়ার কাট কথা একদম ব্যাখ্যা দিয়ে বলার সুযোগ আছে, সেই ব্যাখ্যাটা জামাত ইসলাম দল হিসেবে দিচ্ছে না, যেহেতু উনি দলের কোনো পদে আছেন কিনা শাহরিয়ার আমি জানি না। ক্লিয়ার কাট অবশ্যই জামাতের এমবিগুইটি আছে, দারুণ দ্বিচারিতা আছে। এটা ইসলামে ক্লিয়ার কাট কি বলার সুযোগ আছে? কোনটা? মানে আপনি বলছেন না ইসলামে ক্লিয়ার কাট বলার সুযোগ আছে, মানে ইসলামে কি বলার সুযোগ আছে যেটা যেমন অবশ্যই ইসলাম আপনাকে 5 ওয়াক্ত নামাজ যেমন নির্ধারণ করে দিয়েছে, আপনিও জানেন কত লাখ ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত এসেছে। আপনি রোজার সংখ্যা আমরা জানি, এটা সাহেব হচ্ছে আরো ভালো জানবেন, ইসলামিক স্কলার উপরে অনেক কথা বলেন, কিন্তু এটা ক্লিয়ার, ইসলামের একটা ক্লিয়ার ধর্ম, স্বচ্ছ, কি করলে কি হয় বলা যায়। কিন্তু এই স্বচ্ছ ধর্মটাকে ব্যবহার করে কার্ড দেখে আমি ওই সাহেবের বলে গেলাম, দাড়িপাল্লাটা আমি চিন্তা করছি যদি পরে বেহেশতে যাওয়া যায়, আপনি থাকলে আমি এটা এক্সপ্লেনেশন দিয়ে দিব। আমি না কিছুক্ষণ থাকবো, দেখে নিন আপনি, যেহেতু হাত। তো আমি এই পর্বটা শেষ করে এই বলে যে আইডিওলজিক্যালি ইসলাম থেকে অনেক বিচ্যুত একটা দল জামাতের পরিণত হয়েছে। এনাদের মতো মানুষদের আমরা স্বাগত জানাই, এবং জামাত যে সুযোগটা তৈরি করেছে, যারা কষ্ট করে বাইরে ছিলেন, দেশে এসে পড়ালেখা করছেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে স্টোরিটাই কঠিন। আমি অনেককে চিনি এখানে, শিশির মনির আমার হলেরই ছোট ভাই, ওর স্টোরিও জানি কত কষ্ট করে, সাহের ভাইয়ের স্টোরি দেখলাম। আমরা পজিটিভ থাকতে চাই, কিন্তু এই যে ব্রেন গুলোকে একটা পরিশীলিত মাত্রায় সিদ্ধান্তটা নিই যে আমরা ইনসাফ না বলে, ইনসাফের শব্দটা ভেঙে যদি বলে যে আমি ইসলাম যেভাবে চলেছে আমরা ওইভাবে চলবো, অর্থাৎ আমরা যেটাকে আমরা বলছি যে কি বলে শরিয়া, আমরা শরিয়া আইনে চলবো, তাহলে জামাত মোটা দাগে অন্যান্য দলগুলোর, একটা রাইটিস্ট পার্টিগুলোর মধ্যে আর কোনো পার্থক্য নেই। আমার উপদেশ হবে শাহরিয়ার ভাইকে, জামাতের আমিরকে বোঝানো যে ইসলাম শব্দটা কেটে দিয়ে অন্য একটা নাম দিয়ে এনাদের মতো ব্রিলিয়ান্ট লোকগুলো আছে, তাদেরকে নিয়ে সত্যিই ভালো রাজনৈতিক দল তারা করতে পারে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। মানে ওই যে এইটা আমাকে ওনার সাথে একটা ছোট্ট এক লাইনে বলে দেই সামারি করে প্রশ্নটা, যে আমি ওই যে নারীর বিষয়ে একটা প্রশ্ন আর একটা যুদ্ধাপরাধীর দল, দুটো বিষয় আপনার কাছে আসছে। নারীর বিষয়টা এভাবে একটু জানতে চাই যে যেটি আমি প্রশ্নটা করছিলাম, যে জামাতে ইসলামের আমির হতে পারবেন না, মানে ইসলাম বলছে জামাতে ইসলামের আমির হতে পারে না, অ্যালাউ করছে না, কিন্তু রাষ্ট্রের প্রধান হতে পারবেন, জামাতের প্রধান হতে পারবেন না, রাষ্ট্রের প্রধান হতে পারবেন, প্রধান হতে পারবেন। জি ব্যারিস্টার সাহেব, এবার আমি প্রথমে ভাই অনেকগুলো কথা বলছে, প্রথম কথাটা বলি। এভরিওয়ান প্রিজিউম ইনসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। ভাই তো খালি ভাইয়ের নামের পাশে দেখেন পিএইচডি মানে কি, যে পৃথিবীতে একটা দর্শন সৃষ্টি করে তাকে ডক্টরেট দেওয়া হয়। এবং ওনার মতো মানুষ যখন বলে যে আমার যুদ্ধ অপরাধী দল, যখন সর্বোচ্চ আদালত বলে ইটস এ জুডিশিয়াল কিলিং, তারপর উনি যখন বলেন যুদ্ধ অপরাধী দল, তখন মনে হবে আমি শেষ করে আপনার সময় বলতে, আপনি তো আমাকে বলার সুযোগ দেন ভাই, অত প্রজ্ঞাবান হয়তো না। 71 থেকে আজ পর্যন্ত আমি যেমন সেদিন এর মধ্যে বলছিলাম যে মন্ত্রিসভা হয়েছে, সে মন্ত্রিসভায় আওয়ামী লীগও ছিল, মুসলিম লীগও ছিল, জামাতও ছিল, আওয়ামী লীগও 3 জন ছিল। যখন আমরা বলবো তখন পুরাটাই বলবো। প্রথম কথা হলো যুদ্ধ অপরাধী দল হিসাবে যদি বিচার করতে হয়, তাহলে জামাত বিএনপি দুটাকে বিচার করতে হবে। কারণ বিএনপি মধ্যে ডক্টর আলিম সাহেবের মধ্যে বিচার হয়েছে, ভাই তো জানে, শাহ আজিজুর রহমান থেকে শুরু করে যাদের বিচার হয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী বানানো হয়েছিল কে, এই বিএনপি। তাহলে বিএনপির সৃষ্টিটা মুসলিম লীগ থেকে, যারা এদেশের স্বাধীনতা কোনোভাবে চায়নি। জামাত ইসলাম তো তাও স্বায়ত্ত শাসন চাইছে, ওনারা স্বাধীন। জিয়াউর রহমান, সেদিন তাকে মন করি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপিটা তৈরি করছে মুসলিম লীগ দিয়ে, মুসলিম লীগ এবং জাদু মিয়াদের ভাসানি ন্যাপ দিয়ে। ভাই আমার চেয়ে ভালো জানেন সেই মুসলিম লীগ বাংলাদেশকে ওনই করতো না। তাহলে আপনি কিভাবে বলতেন যে বিএনপির অবস্থান, তাহলে বিএনপির বিচার হওয়া যাবে না? আপনি যদি বিচার করতে চান যুদ্ধ অপরাধী হিসাবে, দুইটা দলকে বিচার করেন, আমার কোনো আপত্তি নাই। এবং আপনার মাধ্যমে যে আরেকটা জিনিস বলি, নিজের 2 চাচার এখনো তো লাশ পাইনি 71 সাল থেকে। আমার দাদি এটা খুঁজতে খুঁজতে অন্ধ হয়ে মারা গেল।
তো এই ফ্যামিলিগুলো যেভাবে বলা হয় আমাদের ব্যথা বেদনা কম তা কিন্তু না। যদি বিচার করতে হয় বিচার করেন, কিন্তু এটাকে রাজনৈতিক একটা ন্যারেটিভ দাঁড় করায় না। মুক্তিযুদ্ধ যেভাবে ইন্ডিয়া ছিনতাই করে নিয়ে গেল, এই সত্যটাকে মেনে নিতে হবে। আমার মুক্তিযুদ্ধে 71 সালের ফলটা আমি পাইনি, সেই জন্যই 22 থেকে সুযোগ আপনি নেই। এবার পরের শেষ ঘটনা করে বলছেন 30 লক্ষ মানুষকে যখন হত্যা করা হলো, যেটাকে গণহত্যা বলে, সেটাকে সমর্থন মানে জুগিয়েছে তার সাথে সমর্থন আর সহযোগী না না আগে আমার না 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 যদি বলা হয় যে সহযোগী, যে কথাটা বললেন না যে সহযোগী যদি হয়ে থাকে, আপনি সেটা বিচার না করার মতো কাউকে বলতে পারেন না। তার সাথে মুসলিম লীগ জড়িত রে ভাই, সে মুসলিম লীগ দিয়েই তো বিএনপি হলো। 30 লাখ বলেন, 3 লাখ বলেন আর 3 কোটি বলেন, কিছু যায় আসে না। কথা হচ্ছে আমার শহীদ হয়েছে, আমরা মুক্তিযুদ্ধ করছি, আমরা রক্ত দিছি, তাদের বিচার হওয়া উচিত। আচ্ছা, সেই বিচারটা যদি হতে হয়, আগে এটা শেষ করে এটা আগে বোন বলেন, যদি বিচার হওয়া উচিত, যে যে বাংলাদেশ স্বাধীনতা অস্বীকার করছে তাদের বিচার হবে, তাই না? তাহলে বিএনপি যদি মুসলিম লীগ থেকে সৃষ্টি হয়ে থাকে আর জামাত ইসলাম যদি ওই সময় জামাত ইসলামের বিচার হওয়া থাকে, তাহলে বিএনপিরও বিচার হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? কিন্তু এখানে আপনি এখন ইতিহাস বলছেন, তো নানান রকম ইতিহাস আসবে, না, ইতিহাস না, আমি বলেন যে আমি এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই। আপনি আপনার কাছে এটা করতে চাই যে ধরেন দেশের আওয়ামী লীগ তো পতিত চলে গেছে, তারা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বাম দল বলেন, আপনাদের সঙ্গী এনসিপি বলেন, সবাই মানে ইতিহাসের কথা ভুলে যাই, সবাই যারা মুক্তিযোদ্ধা ছিলেন, এখন অবশ্য দুজন মুক্তিযোদ্ধা আপনাদের দলে একটু ভিন্ন কথা বলেন, কিন্তু তাদেরও অতীত কথাগুলো শোনেন, সবাই একই সুরে বলেন যে জামাত ইসলামের অতীত ভূমিকা বা 71-এর ভূমিকা নিয়ে একই রকম কথা বলেন। এখন আসলে আপনারা ভিন্ন রকম কথা বলে মানে সবাই যা বলছে সেটা চেঞ্জ করে দিতে পারবেন বা মানুষের মনস্তত্ত্ব? কথা হচ্ছে যে একটা জিনিস শুনে, ব্রিটিশ 200 বছর শাসন করছে, এই 200 বছরে নবাব সিরাজউদ্দৌলাকে দেখানো হয়েছে নারী লিলিপ্স এবং একটা ছোট বাচ্চা যে কোনো কিছু বোঝেনি, যে স্বাধীনতাকে রক্ষা করেনি, মানুষকে চুষে খাইছে। 200 বছর পর নতুন ইতিহাস কি জানছি? নবাব সিরাজউদ্দৌলা সেদিন পলাশীর প্রান্তরে বাংলার সূর্য অস্তমিত হয়েছে কাদের জন্য? মীর জাফরদের জন্য। তো সত্য 200 বছর পর জানা গেল না? 200 বছর পর জানা গেল কিনা? সো আপনি যখন সত্যকে জানবেন, আমি যখন রেফারেন্স দিয়ে যখন বলি, আমি তো আমার কথা বলে ভাই বললেন না ন্যারেটিভ তৈরি করি, ন্যারেটিভ তৈরি করি না। যেটা যেখানে দিয়ে ধরে নেন বদরুদ্দিন ওমর কি যে কথাগুলো আগে শেষ করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, বাম দল, আপনাদের সঙ্গী ডান যারা ছিল তারাও সবাই আমার সঙ্গী না না না, এখানে সত্য মিথ্যার মধ্যে এনেন না, তাহলে তিক্ততা হবে। কথাটাকে এইভাবে নিতে হবে যে তারা যে মিথ্যা সেটা জেনে শুনে ভারতের তাবেদারি করার জন্য, আমার দেশটাকে হায়দ্রাবাদ করার জন্য একটা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়ে রেখেছিল। সেই ন্যারেটিভকেই যে কখনো সময় আসবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। 71 সালে আমি প্রকৃত স্বাধীনতা পাইনি, 75 সালের 24শে জানুয়ারির মাধ্যমে 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে হত্যা করা হয়েছে, এবং এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে বাংলাদেশকে অস্বীকার করে। এটা আমার পার্সপেক্টিভ, এটা আমার একান্ত মতামত। যেমন আমি বলতেছি, ভাই যেমন মতামত দিতে পারে, আমিও তো মতামত দিতে পারি, তাই না? তো আমার কাছে মনে হয় যদি জামাতের বিচার হতে হয় যুদ্ধ অপরাধী হিসাবে, জামাতকে যদি যুদ্ধ অপরাধী বলেন তাহলে বিএনপিও যুদ্ধ অপরাধী। তাহলে বিচার করলে দুটা দলকে বিচার করতে হবে। এবার আসি আপনার নারী ছোট করে দুটো জিনিস বলে আমাকে বের হতে হবে। আমি একটু দৈনিক সংগ্রাম 14 নভেম্বর 1971 তারিখে প্রকাশিত, এখানে মতিউর রহমান নিজামী বলছেন, আমি একটা দেখতে পারি মোবাইল বের করলাম, আমাদের মতিউর রহমান নিজামী 14 নভেম্বর 1971, আমাদের পরম সৌভাগ্য বলতে হবে। কোন পেপার থেকে? আপনি যদি ডেইলি স্টার বা প্রথম আলো হয় তাহলে কিন্তু আমার অবজেকশন আছে। শুনেন, আপনি যে দৈনিক সংগ্রাম ভাই আপনার সংগ্রাম থেকে, সংগ্রাম 71 বলছে যে আমাদের পরম সৌভাগ্য বলতে হবে পাক সেনাদের এদেশের ইসলামের প্রিয় তরুণ ছাত্র সমাজ আলবদর যুদ্ধের স্মৃতিকে সামনে রেখে আলবদর বাহিনী গঠন করেছে। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 213, এই স্মৃতিকে অবলম্বন করে 213 যুবকের সমন্বয়ে একটি ইউনিট গঠন করা হয়েছে এই পাকিস্তানের সাথে যুক্ত রাখার জন্য। উপরে তো ইন্ট্রোডাকশনে আছে। আরেকটা স্টেটমেন্ট পড়ি, সেটা হলে আরো ক্লিয়ার হবে। সেটা হলো আপনি গোলাম আজম সাহেবের একটা স্টেটমেন্ট, এটা আপনার আমাদের শান্তি কমিটির প্রতিষ্ঠা সম্পর্কে আপনাদের বাংলাদেশের মূল দলিলে সেটা বলা আছে। সো যে কথা এইভাবে শত শত উদাহরণ আপনি জানেন, আমার কাছে ফোল্ডারটা আছে। আমি শেষ করিনি, আমি জানি সে দুটো পয়েন্ট শেষ করে নি স্যার, আমি দুটো পয়েন্ট শেষ করি। বিএনপির সৃষ্টি মুসলিম লীগ থেকে কিনা, আমি শেষ করিনি। আব্দুল আলিম সাহেব মুসলিম লীগ ছিলেন কিনা,
আপনি আমি তো ওটাতে যাওয়ার জন্য গোলাম হাফিজ আমি কেন ওটাতে যাবেন না ভাই? আরে আমি কি আপনাকে আপনি এটা বলি নাই তো করেন ভাই না। ওনারা মুসলিম লীগ ছিল না, বলেন। ওনারা আপনি মুসলিম লীগ ছিল না, আমি তো বলি নাই, আপনি তো পয়েন্ট না ধরে যাচ্ছেন। একটা হচ্ছে যে জামাত ইসলাম স্বঘোষিত একটা যুদ্ধাপরাধীর দল, তাদের নেতারা বলে গেছে বহুদিন তারা এটাকে চর্চা করে। আপনি যে মেনে নিলাম, কথাটা তর্কের খাতিরে মেনে নিলাম, তর্কের খাতিরে এটা মেনে নিলাম। মুসলিম দ্বিতীয় মুসলিম পয়েন্ট লীগও হচ্ছে কি তাই ছিল কিনা? বিএনপির জন্ম হচ্ছে, না, আপনি আগে বলেন বলেছেন 78 সালে একটা, মুসলিম লীগ তাই 78 ছিল সালে কিনা? জন্ম হওয়া না, একটা হচ্ছে একটা দল বলছে যে আমি যুদ্ধ অপরাধে আমি আমি পাকিস্তানের সাথে আছি, আলবদর রাজাকার বাহিনী গঠন করছি, আমি আসি তোমাদের সাথে, গোলাম আজম বলছে, মতুয়া হচ্ছে, সংবিধান সব সেখানে কি বলছে। মুসলিম লীগ আর ছিল একটা না? দল, দাঁড়া সাহেব ভাই, আরেকটা দল গঠন হলো 78 সালে, তার সাথে বিচার করেন, ইন্ডিভিজুয়ালদের বিচার করেন বলতে পারেন, জামাতের আমি বলছি জামাতের দল হিসেবে বিচার হতে হবে, আর আপনি বলছেন মার্কায় নিলেন যে, বিচার হতে আপনি হবে। মার্কায় নিলেন যে লোকটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা চায়নি, ধানের শীষটা কার ছিল? ভাই আমি তো ওটাতে যাচ্ছি, আপনি দেখতে দেন। প্রথম কথা হচ্ছে যে এটা ধানের ভুল শীষ কার কথা, ছিল? বিএনপি ধানের জন্ম শীষ 78 সালে, তার বিচার বিএনপি হতে পারে না আপনার কেন মুক্তিযুদ্ধের ভাই? বলে, কেন ভাই? 71 সালে যে কথাটা কেন বললাম ভাই? তার জন্য বিচার জামাত ও ইসলামের আচ্ছা, হবে। আর দুই বাংলাদেশ নম্বরটা জামাত বলে নিন, ইসলাম 81 দুই সালে নম্বরটা জন্ম হচ্ছে হলো, যে তার আপনি বিচার হবে। আপনি আপনি শেখ এটা মুজিবের বলেন। যে একটা জায়গায় একমত আপনার সাথে, 1981 সালে তো একটা জামাতের জায়গায় সৃষ্টি। একমত, একটা জায়গায় একমত, সেটা হচ্ছে যে শেখ মুজিব এবং আওয়ামী লীগ আসলেই তাদের এই মুক্তিযুদ্ধকে তাদের একটা সম্পত্তি বানানোর চেষ্টা করেছে, এর সাথে আপনার সাথে আমি একমত, কিন্তু সম্পত্তির ভাগদার কোনোভাবেই জামাত না, সেই সম্পত্তির বিপরীত শক্তি হচ্ছে জামাত ইসলামী। এরপরে আসি 3 নাম্বার, যেটা যে বিএনপি গঠন হয়েছে 78 সালে, বিএনপি জামাতকেও এটা এই মুহূর্তে প্রশ্ন উঠাই 81 সালে তো জামাত গঠন হলো 81 সালে। কিন্তু যে সংগঠন 78 প্রতিষ্ঠিত সালে 78 সালে, এই কথাটা একদম একটা মিথ্যে ন্যারেটিভ, এটা না বললে আমি পার্টিকুলারলি সাহেবের কাছ থেকে না বললে আমি অত্যন্ত খুশি হব। বলেন জামাত 3 নম্বর 81 সালে সৃষ্টি কিনা বলে। যে আপনি যেখানে যদি স্যার ভাই যদি কেউ বিএনপিতে যুদ্ধাপরাধী, এক মিনিট, যুদ্ধাপরাধী থেকে থাকে আপনি বলবেন বিএনপির যারা যুদ্ধাপরাধী আছে তাদেরটা বলবেন, কিন্তু বিএনপির মতো একটা দলকে আপনি যুদ্ধাপরাধী দল বলবেন, এটা তো ভাই মহা অন্যায় হয়ে যাচ্ছে। এটা আপনার এটা সাধারণ একজন কোন কর্মী, আপনার কোন মসজিদের ইমাম, যারা ধর্মীয় নলেজ দিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু জ্ঞান নিয়ে প্রশ্ন আছে, না এটা এক্সপেক্ট করি না। আচ্ছা, আমি আপনাকে রেসপেক্ট করি না। 3 নম্বর একটা পয়েন্ট বলি, না, আপনি তো আমাকে এটা একটু বলতে দেন। 81 সালে যদি জামাত ইসলামের জন্ম হয়ে থাকে আর 78 সালে যদি বিএনপির জন্ম হয়ে থাকে, দুটা দলের জন্মই হলো জামাত ইসলামের জন্ম কত সালে? 1981 সালে। আপনি একটু আগে বললেন জিয়াউর রহমান। এটাই আপনারা মনে করেন, আপনারা এটাই আপনাদের বয়ান। আগে শেষ করতে দেন একটা কথা, যে 81 সালে যে দলটা রেজিস্ট্রেশন পাইছে, 78 সালে আপনি আপনার কথা অনুযায়ী মুসলিম লীগ তো জন্ম হয়েছে 1905 সালে, আপনি তো সেটাকে নিয়ে আসলেন 1978 সালে। যাই হোক, সে কথা যাব না। তো যদি বলেন যে মুক্তিযুদ্ধ বিরোধীরা বিএনপির মধ্যে থাকলে তাদেরও বিচার করতে হবে, একই কথা জামাত ইসলামে বলেন, জামাত না, কারণ আপনি বিএনপি দল হিসেবে বিচার করতে হবে, কারণ মুসলিম লীগ তো বিএনপির হতে মার্জ হয়ে গেল, মুসলিম লীগ তো মার্জ হয়ে গেল বিএনপির সাথে। তাহলে আপনার আইডিওলজিটা কি? আইডিওলজিটা কি? কোন কোর্টে যার জন্ম হয়নি তার বিচার করে ফেলবেন? জামাত ইসলামে কিভাবে আপনি বিচার করবেন 81 সালে জন্ম হলে? জামাত ইসলামের বিচারিত হলো না কত সালে? আপনি এসে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নিয়ে রেজিস্ট্রেশন নিলেন, যে দেশকে আপনি স্বীকার করবেন না, সেটা জিয়াউর রহমানের ভুল সিদ্ধান্ত ছিল কিনা সেটা বিএনপি বলতে পারবে, কিন্তু এটা এই প্রমাণ হচ্ছে যারা স্বীকার করছে তাদের রেজিস্ট্রেশন দেওয়াটা ভুল ছিল। সেই গণতান্ত্রিক অধিকারের না, গণতান্ত্রিক অধিকারের ন্যায় চড়ে পরিশীলিত যে জামাতকে আমরা দেখতে চেয়েছিলাম, সেজন্য তো আমি কথাটা শুরুতে বললাম যে আপনার একটা বুদ্ধিভিত্তিক পরিশীলিত জামাত দেখতে চাই, সেটাই তো দেখতে চাচ্ছি আপনার কাছ থেকে। আপনার শুরুটা আছে ভালো ছিল, শুরুতে যেটা বলছিলেন যেটা বলছিলেন যে জামাত এই ভুলটা করছে, এইটা আপনি বোঝাবেন, আমার অনুরোধ থাকলো আমাকে সুযোগ দিলেও সাহায্য করতে পারি। আগেও বলবো, আপনাকে একটা বলি, জিয়াউর রহমান সবচেয়ে বড় ভুল ছিল যে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করতে দেওয়া, সেজন্য 17 দিন পর তিনি জামাতকে দেওয়াটা কি ভুল ছিল না? এখন তো তাই প্রমাণ হচ্ছে। জামাতকে দেওয়া যদি আপনার যদি মনে হয় ভুল ছিল, তাহলে বিএনপির গঠনটাই ভুল। প্রশ্নটা অন্য জায়গায়, আপনি অন্য জায়গায় জিয়াউর রহমান করেছে, এটার প্রশংসা করবো যে পরিশীলিত হওয়া দরকার ছিল আওয়ামী লীগ এবং জামাতের, সেটা তারা হয়নি, অন্য দলের নেই, সেটা দেখেন। আমি উন্নয়নের জায়গায় বলি
না, আমার ওখানে ভাই আপনি সারাদিন বোঝেন আমি আর বলবো আপনি ওটা বলতে বুঝতে বলেন ভাই, বলেন আপনি যেটা আমি প্রথম বলতে পয়েন্টটার চাচ্ছি, জন্য একটু ব্যারিস্টার আমরা শাহরিয়ারকে একটু ব্যক্তিগতভাবে শুনি। দেখা করবো, চা খাবো, যে জামাতের 71 এটা রাজনৈতিক ভুল, এটা আপনি বোঝাবেন। আপনার আমিরের কাছ থেকে আমিও রাস্তে রাজি আছি, দুইটা কথা বলে বের হয়ে যায়। না, এটা ব্যারিস্টার হচ্ছে আপনি যে আব্দুর অনেকক্ষণ রাজ্জাকও ধরে এই বলতেছেন, পক্ষে আমাকে বলতে বলেছিলেন, দিচ্ছেন না। পরে উনি পদত্যাগও করেছিলেন যে একটা জিনিস জামাতের। বলি স্যার, সেটা হচ্ছে যে না, না, আপনাদের শোনেন, আপনাদের উন্নয়ন আপনি দর্শন দিলেন, একভাবে বলে গেলে তো আমাকে বলতেই দিলেন না, আপনি ভাই তখন উন্নয়ন বলে দর্শন চলে যে আপনি যাবেন। দিলেন এটা আমাকে তো একটু আমি কথাই একটু বলতে ব্যারিস্টার দিচ্ছেন না। শাহরিয়ারকে একটু শুনে ফেলেন এই প্রসঙ্গে, তাহলে পাল্টা পাল্টাবেন জি ব্যারিস্টার বলেন। জি ব্যারিস্টার শাহরিয়ার। কথা হলো হচ্ছে, শোনেন আবার ভালো করে বলতেছি, 1981 সালে যে দলটাকে আপনি নিবন্ধনের মাধ্যমে সৃষ্টি হলো এবং 78 সালে যে দুইটা দলের একটা দলের সৃষ্টি হলো, দুটাই স্বাধীনতার পরবর্তী দল। সো আমরা এই ডিবেটটা করে অনেক দূর, যদি মুসলিম লীগের গঠন দিলেই তাহলে 1905 থেকে গঠন ধরতে হবে। আর জামাত ইসলাম যদি বলেন যে এই বাংলাদেশ জামাত ইসলাম, পাকিস্তান জামাত ইসলাম, তাহলে 1941 সাল থেকে। সো এই জায়গাতে না আপনারা কোনটা বলেন, আপনারা কোনটা বলেন? জামাত আমরা ইসলাম সবসময় বলি যে বাংলাদেশ জামাত ইসলাম ইজ নট দ্যাট জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে 1981 সালে নিবন্ধন প্রাপ্ত একটা রাজনৈতিক দল, এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নাই। আর আমি আবার স্পষ্ট করে বলি, নামের বদল সম্মান করে আগে শেষ করতে দেন। যদি কোনো দলে, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আবার বলছি, কোনো দলে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, সে যেই হোক, তার বিচার আমি চাই। সেটা বিএনপির থাকুক, এই সৎসাহস আমার যেমন আছে, আমার ভাইয়েরও থাকা উচিত। সে বিএনপির মধ্যে থাকলেও হবে, জামাতের মধ্যে থাকলেও হবে। আর জামাতকে দল হিসেবে যদি বিচার করতে চান, বিএনপি কে দল হিসেবে বিচার করতে হবে। দ্যাট ইজ মাই, এটা নিয়ে অন্য এই জায়গাতে দ্বিমত থাকতেই পারে না। আমার দ্বিমত মানেই তো রাজনীতি ভাই। আরে ভাই স্যার ভাই আপনি অনেক মামলা জিতেন ভাই, মামলা হেরে গেছেন। না না না, না না, এটা আপনার কাছে হতে পারে ভাই। মানুষ এটা বিচার দেন না ভোটে। 8-10 দিন পরে দেখেন না মানুষ কোনটাকে চুজ করে। 5টা ইউনিভার্সিটি সেটাই দেখেন। না না না, আমরা তো কথা বলতে আজকে ভোটটা কি রায়, তাই না? তো দেখা যাক মানুষ কোনটাকে ইয়া করে। আচ্ছা, এবারে আপনার আরো একটা জিনিস আছে, এই আপনি আর একটা জিনিস বলে গেছেন, অনেকগুলো কথা তখন বলছেন তো পরপর, তারপরে একটা জিনিস বললেন, ক্ষমা করার কথা বললেন, যুদ্ধ অপরাধের কথা বললেন, মুক্তিযুদ্ধকে ছাড়িয়ে যায় 24। এটা খুবই অবজেকশনেবল কথা। মুক্তিযুদ্ধকে প্রথম 24-কে সবসময় বলা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলেনি 71-কে আপনি অন না করলে দেশকে অন করেন না, আর 71-কে অন না করলে আপনি 24-এর স্বাদ ভোগ করতে পারবেন না। সো 24-কে যে অন করবে না সে ভারত আধিপত্যবাদ মেনে নিবে, আর যে 71-কে অন করবে না সে বাংলাদেশ অন করে না। সো বাংলাদেশ জামাত ইসলামের আজকে আমির জামাত সুন্দর করে বলছেন 48 ছিল বলে 71 আসছে, 71 ছিল বলে 24 আসছে। সো এটা নিয়ে বিভ্রান্ত করার কিছু নাই। সেই ইতিহাস আরো আগে থেকেও শুরু করা যায়, মানে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করা যায়। তো আমরা ওই জায়গাতে না যাই, আমরা এখন এখানে 24-এ জুলাই সনদের ভিত্তিতে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার সামনে এগিয়ে যেতে হবে, এই জায়গায় আমরা আসি। আমার আজকে বাংলাদেশ জামাত ইসলাম যে ইশতেহার দিয়েছে, এই ইশতেহারে নতুন বাংলাদেশ গড়ার যে জায়গায় আমরা আছি, এটা কিভাবে গড়া যায়, কিভাবে এই দেশটাকে একটা করা যায়। আমরা আরেকদিন কথা বলবো, আমি একটু বিদায় নিই, দুটো ছোট্ট জিনিস ব্যাখ্যা করে দিন, আমি চলে যাই। আমি প্রথম হচ্ছে যে জামাতের একটা হচ্ছে যে তারা বুঝে ইশতেহারটা দিয়েছে, একটা এক্সারসাইজ ভালো করেছে, এবং এটা আমি মনে করি যে কার্ডের ভাষায় না বললেও, কার্ডের ওইদিকে আমি যেতে চাই না, কিন্তু কয়েকটা জিনিস সাহেবকে চিন্তা করার জন্য বলে আমি বিদায় নিই। প্রথমটা হচ্ছে যে আপনারা বলছেন যে রাষ্ট্রের ব্যয়গুলো যেভাবে মেটাবেন, তার একটা হিসাব দিয়েছেন যে আপনারা ভ্যাট এবং ট্যাক্সকে 19% নামাবেন এবং ভ্যাটকে 5% নামাবেন। আপনি সাহেব জানেন যে আপনার লয়ার, যে আমাদের ট্যাক্স ভ্যাটের স্ল্যাবটা ভিন্ন, ব্যক্তি ক্ষেত্রে আলাদা, ব্যাংকিং খাতে আলাদা, কোম্পানি। আপনার যে টিম তাদেরকে বলবেন তারা একটা মোটা দাগে ভুল করেছে লেখার সময়, তাদের উচিত ছিল বলা যেটা এখন 40% প্রায় ব্যাংকের ট্যাক্স আপনি জানেন 37.something, এটা আপনি নিশ্চয়ই জানেন। 32%, 37% পর্যন্ত কর্পোরেট 37.5%, এবং ইন্স্যুরেন্স ট্যাক্স 40%। আপনাদের বলা উচিত ছিল 40% ট্যাক্স থেকে 10% বা 19% নামাতে পারবেন না। এই তথ্যগুলো যারা কাজ করেছে তাদেরকে জানাবেন যে তারা রিভিউ করার জন্য। সেকেন্ড হচ্ছে ভ্যাটের ক্ষেত্রে 5% বলে আপনার রাষ্ট্র উন্নয়ন করবেন। ভ্যাট আমাদের অর্থনীতির মূল চাবিকাঠি এবং ব্যাকগ্রাউন্ড। আপনারা অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন, ছাত্রদের সুবিধা দিবেন, লোন দিবেন, ভ্যাট কমালে না এটা দিতে পারবেন। ট্যাক্স টু জিডিপি রেশিওতে আমরা পৃথিবীর অন্যতম পুয়ার একটা কান্ট্রি, 8%। সেই দেশে ট্যাক্স ভ্যাটে হাত দিলে জামাত ইসলাম এই দেশকে পিছনে নিয়ে যাবে। যারা হিসাবটা করেছিল, আপনার লয়ার, আপনার টিমকে বলবেন এটা ভেবে দেখতে 3টা খাত দেখবে ওনারা। একটা হচ্ছে আয়কর, শুল্ক কর এবং মূল্য সংযোজন কর। এই 3টা আমাদের এমনি দুচারণ অবস্থা, জামাত যে তথ্য দিচ্ছে এটা কমানোর, এটা ভুল এবং জাতি পিছনে যাবে। আপনাদের যে এজেন্ডা আজকে দিয়েছেন সেটা বাস্তবায়ন করতে পারবেন না। মোটা দেখে আরেকটা জিনিস ধরিয়ে দিই আপনাকে, আপনি জানেন যে WTO আমরা মেম্বার। আপনারা বলছেন গ্যাসের 3 বছরের
আপনারা বিল বাড়াবেন না। আপনারা জানেন শাহরিয়ার ভাই বিদেশে ছিলেন, সবচেয়ে সেন্সিটিভ প্রোডাক্ট বিদ্যুৎ এবং গ্যাস। আপনি যখন ওর মূল্য বাড়াবেন না, WTO মেম্বার হিসেবে আপনি এটা করতে পারেন না, কারণ আপনি অনেকগুলো লোন নিয়েছেন। আপনি LDC গ্রাজুয়েট হবেন, STC ন্যাশনাল সাস্টেনেবল ট্রানজিশন স্ট্র্যাটেজি করেছেন, সেখানে একটা সুযোগ নাই। আপনার টিমকে বলবেন এটাকে রিভিউ করার জন্য। আমি এটা ডিবেটে যাচ্ছি না, শুধু একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ। স্বাস্থ্য খাতে সেবা দেওয়ার কথা বলেছেন, একটা বড় ভুল হয়েছে। সেটা হচ্ছে স্বাস্থ্য খাতে বলছেন জিডিপির 6 to 8%। আমাদের বাজেট আমরা করি জিডিপির, এখন আমাদের জিডিপি $437 বিলিয়ন মতো, তার 15 to 16% নিয়ে করি আমরা। তাহলে আপনি স্বাস্থ্য খাতে যদি 8% জিডিপি দিয়ে দেন, তাহলে বাকি কিন্তু 15% দিয়ে আপনি দেশ চালাতে পারবেন। এটা বড় একটা ভুল, এবং তাহলে আপনার ইস্তেহারও বাস্তবায়ন করা যাবে না। ওটা সম্ভবত হবে মাত্র 5% কে আপনারা কিভাবে জিডিপির 8% করেন, তাহলে আপনি 17টা খাতে আর কি ব্যয় করবেন? এটি করলে আপনার আসলে ইস্তেহার বাস্তবায়ন হবে না। জি, ডক্টর মামুন ধন্যবাদ আপনাকে। এরকম আরো কিছু ছোট ছোট বিষয় নিশ্চয়ই আছে। যেমন শিক্ষা লোনটা কিভাবে দিবেন,